সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেটও আছে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, অর্থনীতিবিদ, পুঁজিবাজার নিয়ে যিনি সবসময় কথা বলেন। আর আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ সাজিদুল ইসলাম, পরিচালক ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং এমডি শ্যামল ইকুইটি লিমিটেড। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের কোনো মতামত জানাতে পারেন, বাজার সম্পর্কে আপনারা জানতে পারেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাজারের বর্তমান আচরণটা দেখে অনেকেই বলছেন যে গত 3 মাস আগে যে বাজার ছিল তখন সবার ধারণা ছিল যে এইখান থেকেই হয়তো বাজারের উত্থান, বাজার হয়তো আর নিচে যাবে না। কিন্তু এখন আবার সবার ধারণা যে এই কী হলো, কারণ কি, এই কারণ উদ্ঘাটন আসলে কেউই করতে পারে না। আপনার কি ধারণা যে মানে কি কারণে এই অবস্থা, এবং এখান থেকে সামনের দিকে যাবে নাকি এখান থেকে আরেকটু কারেকশন হবে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। ইটস ডিফিকাল্ট। বাংলাদেশের শেয়ার বাজারের আচরণটাকে বুঝের মধ্যে আনা খুব কষ্ট। পৃথিবীর সব জায়গায় শেয়ার মার্কেট সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন, বাট অন্যান্য বাজারে যতটা রেগুলারিটি থাকে আমাদের বাজারে ততটা থাকে না, সেই জন্য আরও সমস্যা হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন, বছরের প্রথম দিক দিয়ে আমরা দেখলাম ইন্ডেক্সের বড় রকমের একটা উত্থান। বছরের প্রথম দিক দিয়ে ডিএসইএক্স 5007 পয়েন্টে ছিল, এটা 24 দিনের মধ্যে 5700-5700-তে চলে গেছে, মানে 700 পয়েন্ট বেড়েছে। এই বড় রকমের বাড়াটা অনেকের কাছেই মনে হচ্ছিল যে এই বাজারটা বোধহয় আরও এগিয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি বাজার বাড়ে এরকম ধরনের, অনেকের কিন্তু অনেক প্রফিট হয়। প্রফিট হলে প্রফিটটা টেক করতে চায়, প্রফিট টেক করতে গেলে আবার বাজারের মধ্যে একটা ড্যাম্পেনিং ইম্প্যাক্ট আসে। আমাদের দেশের বাজারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীর সংখ্যা যেহেতু বেশি, যখনই বাজারটা একটু কমতে থাকে তখনই তাদের মধ্যে একটা বড় রকমের হতাশা বিরাজ করে, এবং এটা কিন্তু কাজ করার কারণে দেখা যায় অনেক কমতে থাকে। 5700 থেকে এখন কিন্তু 5400-র কাছাকাছি চলে আসছিল, এখন বোধহয় 5500 ছুঁই করে। এই কারেকশানটা আমি আশা করি, একদম কারেকশান ছাড়া থাকবে তা নয়। আমি আশাবাদী এবং বাংলাদেশের বাজারে কিন্তু স্পেসিফিক্যালি শেয়ার মার্কেটে একটা বড় রকমের পরিবর্তন আসছে। পরিবর্তনটা হলো, আগে মোটামুটিভাবে সবগুলো শেয়ারই ক্লোজ করতো ডিসেম্বরের 31 তারিখে। এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া যেগুলো নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাদের কিন্তু করা হয়েছে জুনের 30, আর ফাইন্যান্সিয়ালসগুলো রয়ে গেছে আপনার ডিসেম্বর 31। তো ফাইন্যান্সিয়ালস যেগুলো আছে সেগুলোর কিন্তু ইয়ারলি অ্যানাউন্সমেন্ট আসতেছে, ফার্স্ট কোয়ার্টারলি রিপোর্ট আসতেছে। ওই ইয়ারলি অ্যানাউন্সমেন্টের আগে কিন্তু ব্যাংকের শেয়ার অনেক বাড়ছে, ব্যাংক লিড করেছে। এখন আমরা যেটা চিন্তা করতেছি সেটা হলো যে যেহেতু জুনে শেষ হবে নন ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, এখন যদি দাম বাড়ে এবং বাড়ার কথা, যে সমস্ত কোম্পানিগুলো ভালো আছে, এই নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ক্লোজিং যেহেতু জুনের 31 হবে, জুনের 30-তে হবে, এই মে মাস এবং জুন মাসের মধ্যে আমি একটু এই কোম্পানির শেয়ারগুলোর মধ্যে একটু অ্যাক্টিভিটিস দেখবো, এবং হয়তো ইন্ডেক্সটা এরা একটু বাড়ায় নেবে। স্যার, আপনি যেটা বললেন যে 24 দিনে প্রায় 700 পয়েন্ট বেড়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা বড় ধরনের মানে মুভমেন্ট। তারা কিন্তু ওই যখন বাড়ছে তারা কিন্তু ব্যাপক সেল করেছে। আপনি যদি ডিএসসির ডাটা দেখেন বা সিএসসি ডাটা দেখেন, তো এই আমরা সবসময় বলি বিনিয়োগকারী যারা ব্যক্তি বিনিয়োগকারী তারা কিন্তু অনেক সময় প্যানিক হয়, কিন্তু এইবারে উল্টোটা দেখলাম যে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজার যখন বাড়ছিল তখন তাদের বিক্রির প্রেশারের কারণে কিন্তু বাজারটা সেই জায়গায় থাকতে পারেনি। আমি যেটা বলি আর কি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু লাভ এবং ক্ষতির দিকে দেখতে হয়। ওরা যখন দেখছে একটা অপরচুনিটিস আসছে, আমি আগেই বলেছি কিন্তু ব্যাংকের শেয়ারগুলো দিয়ে লিড করেছে আমাদের ইন্ডেক্সটা ওই সময়ের মধ্যে। আপনি দেখবেন গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময় যে সমস্ত কোম্পানিগুলোর শেয়ার ইভেন 10 টাকার নিচে ছিল, সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলো ডাবলের মতন হয়েছে। এক্সাম্পল আমি দিব না, যেহেতু নাম বলাটা ঠিক হবে না, এবং কয়েকটা শেয়ারেরই আমি বলতে পারি ব্যাংকের ডাবল হয়েছে। তা আপনার কাছে যদি ওই শেয়ারগুলো সেপ্টেম্বরে অক্টোবরে কিনা থাকে, আপনি কি এই লোকটা সামলাতে পারবেন যে আমি প্রফিটটা নেব না আবার যদি কমে? তো সেই জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রি করবেন, এটাই আসার কথা। কিন্তু যারা ব্যক্তি বিনিয়োগ করে তাদের কিন্তু কিনা উচিত হয় না ওই সময়, যে ডাবল হয়ে গেছে। আমাদের ব্যক্তি বিনিয়োগকারীদের প্রবলেমটা ওই জায়গায়। আমি সবসময় বলি যে ওরা বেশি দামে কেনে, কম দামে বিক্রি করে, এটা ক্ষতির সবসময় সম্মুখীন। সাইজ ভাই তো সরাসরি ব্যক্তি বিনিয়োগকারীদের সাথে সম্পৃক্ত। এই যে স্যার যেটা বললেন, তো আপনার এই একমত দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, কিন্তু এখন যে বিনিয়োগকারীরা কিন্তু অনেক সচেতন, তারা অনেক হিসেব নিকাশ করে, তারা সব কিছু দেখে পড়াশোনা করেও একটা কোম্পানিতে বিনিয়োগ করে কাঙ্ক্ষিত মুনাফা কিন্তু পাচ্ছে না। আপনি খুব কম বিনিয়োগকারী পাবেন যারা কিন্তু মুনাফা পাচ্ছে এই বছরের যদি হিসেবটা করেন। তো এটা কেন হচ্ছে? তারা কি দীর্ঘমেয়াদে যাচ্ছে না এই কারণেই, নাকি অন্য কোনো কারণ আছে? ধন্যবাদ হাসিফ ভাই। আসলে বিনিয়োগকারীদের তো আপনি যে কথাটা বললেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ব্যক্তি বিনিয়োগকারী বলতে প্রত্যেকের উদ্দেশ্যই কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন করা।
তো এখন এখানে আমরা আমাদের যে সাধারণ বিনিয়োগকারীর কথা বলছে, যারা মুনাফা পাচ্ছে না আমরা বলছি, এই কথাটা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক না। তারাও মুনাফা করছে। তবে একটা কথা স্যার যেটা বললেন যে আমরা আসলে বিনিয়োগটা কখন করব, এটা যদি আমি বুঝতে না পারি, আমি কেনার জায়গাটায় যদি আমার ভুল হয়, অবশ্যই আমার বিক্রির সিদ্ধান্তটা ভুল হবেই। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তো আমরা যখন স্যার যে কথাটা বললেন যে ব্যাংকের কিছু শেয়ার যেটা লিড করছিল বাজার, কোনো শেয়ার 7 টাকা 8 টাকাও ছিল কোনো ব্যাংক, সেই ব্যাংকগুলো যখন একটা পর্যায়ে আমরা নিজেরও কিন্তু বুঝতেছিলাম যে ব্যাংকের শেয়ারগুলো কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। তার অর্থ হলো এটা কোনো বড় বিনিয়োগকারীদের হাতে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এটা পুঞ্জীভূত হচ্ছে, এটা বোঝা যাচ্ছিল। হঠাৎ করেই আপনি খেয়াল করে দেখবেন যে খুব অল্প সময়ের ভিতরে 8 টাকাটা 12 টাকা হয়ে গেছে। এটা আপনি আসলে মানে মনে হয় যেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম এরকম একটা পরিস্থিতি। তো ওইখানে গিয়ে যদি আমি বিনিয়োগ করি, আমার বিনিয়োগে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা বিনিয়োগকারীদেরকে যেটা বলি বা নিজেরাও যখন বিনিয়োগ করি, যখন আসলে কোনো বায়ার থাকে না, তখন দেখবেন যে আস্তে 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 টুকটুক টুকটুক করে এই বড় বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলোকে পুঞ্জীভূত করতে থাকে। আর আমরা অল্প সময় লাভের আশায় তখন তাদের সাথে গিয়ে যোগ দেই যখন বড় বিনিয়োগকারীদের সেল করার সময় চলে আসে। আর তখনই তারা এই বিনিয়োগকারীরা তখন বিভিন্নভাবে মার্কেটিং করা শুরু করে যে এটা আরও বাড়বে আরও বাড়বে। 8 টাকায় তারা কিনেছে, হয়তো 10 টাকার ভিতরে একটা বড় জাঙ্ক তারা কিনে ফেলেছে, চাঙ্ক শেয়ার। যখন 12 টাকা হয়েছে তখন তারা এটাকে বলছে যে এটা 20 টাকা হবে, 20 টাকা হবে। আপনি চারিদিকে রিউমার শুনতে থাকবেন যে এই শেয়ারের দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এটাই হলো তাদের আসলে মূল মার্কেটিংয়ের পলিসিটা। তখন আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা ঝাঁপায় পড়ে এবং ওই বড় বৃহৎ বিনিয়োগকারীরা তখন আমাদের হাতে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন এটাই সত্য, কিন্তু এখানে ধরেন যে শেয়ারটা 8 টাকায় ছিল সেটা 12 টাকা হলো, 12 টাকায় হওয়ার পরও দেখা যায় যে তার বাজারের সাথে কম্পেয়ার করলে প্রাইস খুব বেশি বাড়ে নাই। আপনি পি হয়তো 8, 9, 10, তো তখন যদি আমি ফান্ডামেন্টাল হিসাব করে ওইখানে ইনভেস্ট কেউ করে, তারপরে সে যদি লুজার হয় সেক্ষেত্রে তার কি করার আছে? না, একটা শেয়ারের ফান্ডামেন্টালস আপনি তো হিসাব করছেন হলো বর্তমান পরিস্থিতিতে দেখে, কিন্তু যে বিনিয়োগকারীটা 8 টাকায় শেয়ারটা কিনেছে তার জন্য এখন তো লুক্রেটিভ প্রাইস, উনি বিক্রি করলে 50% প্রফিট। তার তো আর এটা নিয়ে অপেক্ষা করার কোনো দরকার নাই, তার পি রেশিও দেখার দরকার নাই, তার কোনো কিছু দেখার দরকার নেই, কোম্পানির ইপিএস কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে তার চিন্তার কোনো কিছু করার নেই। উনি 50% প্রফিট পেয়েছেন, উনি বিক্রি করবেনই, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে 8 টাকায় যে সর্বনিম্ন দাম 8 টাকা ছিল, হয়তো 10 টাকা থেকে 8 টাকায় লেনদেনই হয়েছে অল্প কিছু শেয়ার, তখন মার্কেট খারাপ ছিল, তখন তো 8 টাকায় তার হয়তো কেনা হয় নাই। মানে বিষয়টা তো এখন বিনিয়োগকারী, আমি অনেক বিনিয়োগকারীকে দেখেছি ওই লোয়েস্ট প্রাইসে কতগুলো ট্রেড হয়েছে এবং সেই প্রাইসে অ্যাভারেজ প্রাইস কত, ওই অ্যাভারেজ ট্রেডের প্রাইস কত, এইসব হিসাব করেও দেখা যায় যে সে 12 টাকায় কিনেছে, হয়তো 10 টাকায় অ্যাভারেজ ছিল, কিন্তু তো ওই 2 টাকার জন্য সবাই বিক্রি করে দিচ্ছে। মানে বিষয়টা একদম এটা একটা থাম রুল যে তা কিন্তু না, যে একদম 8 টাকাতেই বিনিয়োগকারী বৃহৎ বিনিয়োগকারী কিনেছে তা না। সে হয়তো 12 টাকা থেকে কেনা শুরু করেছে, 12 টাকা 11 টাকা 10 টাকা এইভাবে নামতে নামতে সে কিন্তু 8 টাকা পর্যন্ত কিনেছে, তার হয়তো বা এভারেজ প্রাইস হলো 10 টাকা। উনি কিন্তু বিক্রি করা শুরু করেছেন 12 টাকা থেকে, যখন আমাদেরকে বাজারে রিউমার চলছে যে এটা 20 টাকা হবে 20 টাকা হবে। উনি 12 টাকা থেকে 13-14 টাকার ভিতরে সেল করে চলে আসছেন। ওনার হয়তো এভারেজ প্রাইস সেল এভারেজ কিন্তু 12 টাকায়, উনি কিনেছেন 10, সেল করেছেন 12। রিউমারের বিষয়টা আমি আপনার কাছে আসবো, স্যারের কাছে একটু যেতে চাই। এক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীরা আসলে কি করতে পারে? স্যার আপনাকে যদি বলি যে আজকে যদি বাজারের আচরণ দেখেন, টপে যে শেয়ারটি আছে ইউনাইটেড পাওয়ার, আপনি সম্ভবত সেটার পরিচালক, যদি এই কোম্পানিটার কথা ধরি, আমি 3 মাস আগে একটি মানে টপ 5 ব্রোকারেজ হাউসের কোনো একটি ব্রোকারেজ হাউস থেকে অনেককে সাজেস্ট করেছে যে তোমরা এটা 140 প্রাইসে তোমরা কিনো, তো এটা অনেক দূর যাবে। কিন্তু এখন যে আজকে দেখা গেল ঠিকই গেল, তাহলে রিউমার কাজ করে তো এই বাজারে, আমাদের বাজারে। তো সাজিদ ভাই যেটা বললেন 100% ঠিক, কিন্তু তারপরেও বিনিয়োগকারীরা তো অনেকে এই রিউমার শুনেও মুনাফা করছে। তাহলে যিনি রিউমার শুনছেন না, যিনি গুজবে কান দিচ্ছেন না, তিনি যে মুনাফা করতে পারছেন বিষয়টা সেরকম না। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আসলে কি করবেন? রিউমার তো এটা বাজারের অংশ, এটা আমেরিকাতেও আছে, রিউমার হয়। ইউনাইটেড পাওয়ার সম্পর্কে আমি বলবো না, তার কারণ এটা একটা আলোচনার সুবিধা। জি, রিউমার যদি ফ্যাক্টসের সাথে মেলে তাইলে কিন্তু এটা ফল দেয়। আর আরেকটা জিনিস দেখবেন, রিউমার যেগুলো নাকি অল্প টাকা দিয়ে ম্যানিপুলেট করা যায় সেগুলোতেই হয়।
যেমন ধরেন আজকে একটা কোম্পানির শেয়ারের ব্যাপারে আমার কাছে রিউমার আসছে যে এইটা বাড়বে, তো আমি খোঁজ নিয়ে প্রথমেই দেখলাম এটার মাত্র 5 কোটি শেয়ার, কারেন্ট প্রাইস ধরেন 40 টাকার মতো, তো 200 কোটি টাকার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন, পাবলিকের কাছে আছে 40%, 80 কোটি টাকা ফ্লোট আমরা বলি। তো 80 কোটি টাকার শেয়ার যেহেতু পাবলিকের কাছে আছে, 10-20 কোটি টাকা নিয়ে নামলেই কিন্তু এটাকে খেলা যায়, এবং এইটা খেলতে খুব সুবিধা বিদায় অনেকেই কিন্তু এই জিনিসগুলো করে। খুব বড় কোম্পানির শেয়ার লাইক স্কোয়ার ওরা সহজে ম্যানিপুলেট করতে পারবে না বিদায় ওরা ওখানে যায়ও না, সুতরাং ওগুলো ফান্ডামেন্টাল অনুসারে চলে। আচ্ছা, আবার রিউমারের কথা বলি। রিউমারটা এরকম একটা জিনিস, কিছু কিছু ক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন, কিছু ক্ষেত্রে বেনিফিট পাবেন না। তো অ্যাভারেজে কিন্তু আপনার কোনো লাভ নাই। যদি সবগুলো রিউমারের পিছনেই আপনি ছুটেন, অ্যাভারেজ 0 হবে, মধ্যে থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কি ট্রানজ্যাকশন কস্ট যেটা দিচ্ছেন সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি কোনো বিনিয়োগকারীকে রিউমারের পিছনে যাইতে না বলি, যদি আপনার ফান্ডামেন্টাল বুঝতে হবে। ফান্ডামেন্টাল শুধু পি রেশিও না, কিন্তু অনেক কিছু আছে। একটা কোম্পানির পি রেশিও অনেক বড়, স্টিল এটা ফান্ডামেন্টালি সাউন্ড। আবার আরেকটার পি রেশিও খুব ছোট, ফান্ডামেন্টালি এটা ভেরি উইক কোম্পানি। এটা ধরতে অভ্যস্ত হবে, এটা মানে অ্যানালিসিসগুলো করতে হবে লং টার্ম, এবং অনেকগুলো ফ্যাক্টরসকে নিয়ে আসতে হবে। এখন আপনার কথায় আমি যেটা বলি আর কি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাথে আরেকটা গ্রুপ অফ বিনিয়োগকারীকে আপনারা নজর দেবেন, সেটা হলো বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ার মার্কেটে আছে। আপনি যদি খবর দেখেন বা আমাদের সংবাদপত্রের মধ্যে, গত বছরের শেষে দিয়ে কিন্তু বিদেশি ইনভেস্টাররা বাংলাদেশে আস্তে আস্তে ঢুকতেছিল, এবং প্রত্যেক বছরই তারা যা সেল করছে তার চেয়ে বেশি বাই করেছে। তার মানে কি ওখানে হলো শেয়ার কালেকশনের পিরিয়ড। সুতরাং আমি যদি খুব সেন্সিবল মানুষ হই, কারো যদি ফলো করতে চাই, সাধারণ বিনিয়োগকারী হই, ওই মেসেজগুলোকে পাত্তা দেব। এবং তারা এই মেসেজগুলো আপনি যদি একটু ইন্টারাপ্ট করলাম, যে এই অন্যান্য দেশে অন্যান্য বড় স্টক এক্সচেঞ্জগুলোতে আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টররা প্রতিদিন বাই সেল কতটা করে সেটা কিন্তু তথ্যটা দিয়ে দেয়। আমাদের এখানে কিন্তু তথ্য পাওয়ার সুযোগই নেই। আপনি যারা সাংবাদিকতা আমরা যারা করি, আমরাও কিন্তু খুব পাই না, আমরাও তথ্য পাই না। তো সাধারণ বিনিয়োগকারীরা কি করে বুঝবেন? যখন মাসের শেষে বা 2 মাস পরে একটা রিপোর্ট বের হয়, দেখা যায় যে একটা পত্রিকা করলো, সবাই ওই দিনই করলো, তো ওইটা দেখে বিনিয়োগকারী কিভাবে সিদ্ধান্ত নেবে? যেমন ধরেন একটা এক্সাম্পল আমি দিই, যখনই আমরা সাংবাদিকরা অন্তত মাসে মাসে বা 2 মাস পর পর একটা রিপোর্ট করলো, তো যখনই রিপোর্ট করলো তখন যদি দেখেন যে ইন্ডেক্সটা এখনো তত বাড়ে নাই, দিস ইজ দ্য রাইট টাইম টু গেট ইন। তখন বিদেশি বিনিয়োগকারীরা কী করবে? তারা কনসলিডেট করে ফেলছে হয়তো, অথবা করতে চাচ্ছে। যখনই কনসলিডেট পুরোপুরি হয়ে যাবে, বাজারে একটা বড় রকমের টান দেবে, তখন তারা বিক্রি করবে। আমি ওই সময় ঢুকবো, এমন সময় ঢুকবো না যে সময় বাজারটাকে বাড়িয়ে অনেক জায়গায় অনেক উপরে নিয়ে গেছে। এটা একটা মানে কথার কথা বললাম আর কি। আমাদের যেটা সাধারণ বিনিয়োগকারীর জন্য উপদেশ যেটা দেওয়া দরকার, সেটা হলো যে তারা কিন্তু নিজেরা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট না করা উচিত। এই কথাটা বলার পরে আমাকে অনেকে গালাগালি করে। আসলে তো ক্ষতিগ্রস্ত হয়। ধরেন আপনার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে কয়টা শেয়ার আপনি পোর্টফোলিওর মধ্যে রাখবেন? 1টা, 2টা, 3টা, 4টা, ডাইভার্সিফাইড না। অ্যাটলিস্ট 10 থেকে 15টা করলে মিনিমাম হয়তো ডাইভার্সিফাইড। কোনো কারণে প্রবলেম তো হইতেই পারে। যেমন ধরেন একটা এক্সাম্পল আমি দিই, একটা শেয়ার আমি কিনছিলাম পার্সোনালি, হঠাৎ করে দেখলাম 3rd কোয়ার্টারের রিপোর্ট এত খারাপ আসছে, ওই সময় আমি 15% ক্ষতি দিয়ে বেরিয়ে গেছি। তখন আমার হিসাব হলো যে এখন শেয়ারটা খারাপ হয়ে গেছে। এখন নতুন ইনফরমেশন তো বাজারে সবসময় আসে, আমি দেখেছি ফান্ডামেন্টালি গুড এবং এটা ভালো বাড়বে, আমার একটা বিশ্বাস যদি এটা কন্টিনিউ করতো, করে নাই। তা আমার সাধারণ ইনভেস্টারকে তো এটা বুঝতে হবে যে এখন ক্ষতিটাকে কমাতে হবে, ক্ষতিটা কমানোর জন্য আমি তাড়াতাড়ি বিক্রি করতে হবে। ওই জিনিসটা তারাও বোঝে না, না বুঝলে লং রানে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা বেসিক্যালি প্রবলেম হলো তাদের যদি পুরা পুঁজির অ্যামাউন্টটা বেশি না হয়, তারা ডাইভার্সিফাই করতে পারেন, ডাইভার্সিফাইবিলিটি একটা বেশি আছে। আবার আরেকটা জিনিস হলো ফান্ডামেন্টাল কোন কোন শেয়ারগুলো ভালো, সেই সবগুলো বোঝাটাও তাদের জন্য কষ্টসাধ্য। আমাদের দেশে আনফর্চুনেটলি কী হয়েছে জানেন, মিউচুয়াল ফান্ড বাজারটা ভালো করে গ্রো করে না, করলে ওদের ইনভেস্টমেন্ট করা উচিত ছিল ওখানে। এবং আমেরিকাতে যান, বড় দেশে যান, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু কোনো না কোনো মিউচুয়াল ফান্ডে তাদের পজিশন নেয়। কখনো সাধারণ মিউচুয়াল ফান্ডের বিষয়ে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, জি আমি জাহাঙ্গীর বলছি ঢাকা থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা 6 বছর অপেক্ষা করার পর এই বছরের জানুয়ারি মাসে যখন ব্যাংকের শেয়ারগুলি সামান্য বাড়ছিল, বিশেষ মহল থেকে আপনার এই সম্পর্কে মন্তব্য করার পর এই যে শেয়ারের দাম যে কিছুটা কমে গেল এবং কমতে কমতে এখন পর্যন্ত সেই জানুয়ারি মাসের পর্যায়ে পর্যন্ত যায়নি। তো আবার দেখা যায় কিছু নন ফান্ডামেন্টাল শেয়ার 10 টাকা শেয়ার 40 টাকা 45 টাকা হলেও এটা নিয়ে কিন্তু বিশেষ মহলের কোনো রকমের মন্তব্য আমরা দেখি না। তো তাহলে আমাদের যারা আমরা রিয়েল ইনভেস্টার এবং আমরা যাচাই বাছাই করে ফান্ডামেন্টাল শেয়ার কিনেও আজকে 6 বছর যাবত আমরা
ক্ষতির সম্মুখীন রয়ে গেছি। তো এটার ব্যাপারে আলোচক সাহেবরা কি বলবেন? জি ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে আমরা যেই জায়গাটায় ইনসিস্ট করতেছি, সাধারণ ডেফিনেটলি 2010 সনে যারা কিনছেন তারা এখনও ক্ষতির সম্মুখীন আছেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু 2010 সন থেকে আমাদের ইন্ডেক্সটা কিন্তু 3300-তে চলে গেছিল। যদি আপনি 3300 থেকে গণেন, এখন কিন্তু অ্যাটলিস্ট 50% রিকভার করছে, 50% বেশি, 60% প্রাইস কি রিকভার করেছে স্যার? এই ইন্ডেক্সটার সাথে তো শেয়ারের নতুন প্রাইসও করেছে। প্রাইস না করলে তো আসলে ইন্ডেক্সটা বাড়ে কি দিয়ে? ইন্ডেক্সটা ক্যালকুলেট হয় প্রাইস দিয়ে। আমাদের ইন্ডেক্সের আরেকটা প্রবলেম আছে, কিন্তু ইন্ডেক্স কিন্তু বোনাস শেয়ার, ক্যাশ ডিভিডেন্ড এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে না। তো সেই জন্য যখন নাকি অ্যানাউন্সমেন্ট আসা শুরু করে, ধরেন একটা কোম্পানি 10% ইয়ে দিল, ক্যাশ ডিভিডেন্ড দিল, ওটা যদি প্রাইসের সাথে অ্যাডজাস্টমেন্ট না করে, প্রাইস ইন্ডেক্সের সাথে তো আপনার হয় না। তো সেই জন্য সবসময় ইন্ডেক্সটা কিন্তু একটু দেখায় কম, কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি ক্যালকুলেট করতে চান একটু বেশি হয়। বাট এনি কেস, ওনার কথাটা আমি যেটা ধরবো আর কি, আমাদের ফ্রাস্ট্রেশনটা অন্য জায়গায়। ফ্রাস্ট্রেশনটা হলো যে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, এই প্রবণতাটা কমে গেছে। আমি কিন্তু লং রানের জন্য খুব একটা হতাশ নই, কিন্তু আমাদের দেশের বিনিয়োগকারীরা অত লং টার্ম পর্যন্ত থাকবেন কিনা, থাকার জন্য ইনভেস্টমেন্ট করেন কিনা, সেটা একটা বড় ইস্যু। ভাই, এই অবস্থায় বাজার নিয়ে আপনারা যারা কাজ করছেন, বিশেষ করে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, আপনারা অনেক আশার কথা শুনিয়েছেন, আপনারা আসলে কাজও করছেন, কিন্তু আসলে বাজারের যে স্টেক হোল্ডার যারা আছেন, যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, তাদের সাথে আপনাদের মিটিং হচ্ছে, অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, এনবিআর বলেন, বিএসইসি বলেন, মানে সার্বিক তথ্যটা কি? আপনারা কি মেসেজটা দিতে চান? যে সবাই কি চাচ্ছে বাজারটা ঠিক হোক? তাহলে যদি সবাই চায়, তাহলে বাজারটা ঠিক হচ্ছে না কেন? না কিংবা আপনারা মনে করেন বাজার ঠিক আছে? না, বাজার তো আসলে সবসময় ঠিক। এটা কিন্তু কখনো কখনো বিক্রির জন্য ভালো, কখনো কখনো কেনার জন্য ভালো। বাজারকে কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না যে এখন বাজার খারাপ। জি, আপনার জন্য যখন খারাপ আমার জন্য হয়তো তখন ভালো, আবার আমার জন্য যখন ভালো আপনার জন্য হয়তো খারাপ। কারণ আমি যে প্রাইসে সেল করছি ওই প্রাইসে কেউ না কেউ কিনছে। আমি মনে করছি যে বাজারটা আর এই শেয়ারের দাম আর বাড়বে না, দ্যাটস আমি কিন্তু সেল করছি। আর ঠিক আপনি কিনছেন তখনই আপনি মনে করছেন এখান থেকে বাজারটা ইনক্রিজ করবে। অতএব বাজারে ট্রানজ্যাকশন হতে হলে দুই পক্ষকেই আসতে হবে। বাজার আপনি মনে করছেন ভালো, আমি মনে করছি খারাপ। ভাই, এই জায়গায় একটা পয়েন্ট আছে। আমাদের ইন্ডেক্স 8,900 পর্যন্ত গিয়েছিল 2010-এ। তো 8,900 আপনি তখন যদি সেন্সেক্সের ইন্ডেক্স দেখেন, তখন ইন্ডেক্স হয়তো 15,000 বা 16,000-এর আশেপাশে ছিল। সেটা কিন্তু 8,000-এ নেমে আসছিল, স্ট্রেট একদম 50% নেমে আসছিল 8,000। আপনি যদি এখন সেই ইন্ডেক্স দেখেন 30,000 ক্রস করেছে, মানে 30,000। তো এখন আপনি বাংলাদেশের ইন্ডেক্স যদি দেখেন, বাংলাদেশি বাজার দেখেন, বাংলাদেশের বাজারও তো বাজার, ইন্ডিয়ার বাজারও বাজার। তাহলে ওদেরটা কি ভালো বাজার না খারাপ বাজার, আমাদেরটা ভালো বাজার না খারাপ বাজার? এই কম্পেয়ারটা আপনি কিভাবে বলবেন? আমাদের যে ইন্ডেক্সটা, এখানে রিয়েল ইন্ডেক্সটা আসলে শো করছে না। স্যার যেটা বলছেন ঠিক বলেছেন। তো রিয়েল ইন্ডেক্স যদি শো না করে, তাহলে সেই যে একজন বিনিয়োগকারী যে মেসেজটা পাচ্ছেন, সে তো ভুল মেসেজ পাচ্ছেন। তাহলে ভুল মেসেজ দেওয়ার জন্য কেউ নাকি দায়ী, তাহলে তারা কেন ভুলটা দিচ্ছেন? না, ইন্ডেক্সটা আমি ভুল শুদ্ধটা পরে বলছি। আমি ইন্ডেক্সটার কথা যেটা বলছি, যে আমাদের এখানে ইন্ডেক্সটা এখানে প্রচুর আইপিও যোগ হয়েছে, প্রচুর বোনাস শেয়ার যোগ হয়েছে, রাইট শেয়ার যোগ হয়েছে। এগুলো যোগ হয়েই কিন্তু ইন্ডেক্স। এখন এটাকে যদি 8,000-এর সাথে যদি আপনি তুলনা করেন, এখন ইন্ডেক্স আসলে 3,000-এর উপরে না, কারণ এর সাথে নতুন নতুন শেয়ার যোগ হয়ে ইন্ডেক্সটা এখন 5,500 বা অ্যারাউন্ড এরকম একটা পর্যায়ে আছে। আর প্রাইজের বেলায় যেটা বলছিলেন যে প্রাইস ওয়াইজ কি অবস্থানটা কোথায়, প্রাইস তখন যে অবস্থানে ছিল প্রাইস তার চেয়ে তো অনেক কম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই দিক দিয়ে হিসাব করলে বাজার তো অবশ্যই খারাপ। আর যদি আপনি যারা এখন বিনিয়োগ করবেন তাদের জন্য বাজার অনেক ভালো। এটা বাজার খারাপ ভালো, এটা আপনি ওইভাবে তুলনা করলে তো হবে না। যেমন 2010 সালে আমাদের ইন্ডেক্স যখন 8,000 ক্রস করলো, 9,000 ক্রস করলো, সেটাই আপনি ভালো বাজার বলবেন? অবশ্যই না। কারণ ওইখানে আপনি দেখেন বাজারকে ভালো করার জন্য অনেকগুলো কাজ করেছে। বাজারকে আসলে ভালো বলবো না, একটা বাবল কিন্তু বাবল ক্রিয়েট করেছে ব্যাংকগুলো। যদি হ্যাঁ ভাই, এইটাই যদি ঠিক হয় যে এইটাই যদি বাজার, এই বাজারে উঠবে পড়বে, আবার বাবল হবে, আবার কারেকশন হবে, বড় ধরনের পতন হবে, সব ঠিক আছে,
কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা যদি আমরা দেখি, সেখানে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আবার মুনাফা পাচ্ছে। আমাদের দেশের যদি ক্যালকুলেশন করেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। আপনি দেখেন যারা নতুন এই 11, 12, 13, 14, 15 সালেও যারা ঢুকেছে, আমি অনেক বিনিয়োগকারীদের চিনি যারা ক্যাশ টাকায় ঢুকেছে, তারা লুজার। স্যারের কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে দুই অর্থনীতির অবস্থা দেখেন, সার্বিক ইন্ডেক্স দেখেন, ভারতের যে গ্রোথ, আমাদের দেশের যে গ্রোথ, আমাদের দেশের গ্রোথ কিন্তু খারাপ না, আমাদের দেশে গ্রোথ আছে, কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র কেন? 8,000 থেকে 30,000, মানে প্রায় 4 গুণ বেড়েছে। আর আমাদের দেশে কিন্তু সেই শামীম ভাই যেটা বললেন 3,000-এরও কম ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স আরও কম, কারণ আগে ছিল ডিএসসি জেনারেল ইন্ডেক্স, এখন ডিএসসি এক্স ইন্ডেক্স। এইখানে ক্যালকুলেশনও কিন্তু ঝামেলা আছে, সেই হিসাব করলে আপনি ইন্ডেক্স এখন 2,000 থেকে 2,500। না, আমি ওই হিসাবে যাব না। আমার হিসাবটা হলো এরকম, 1996 একটা বাবল ক্রিয়েট হয়েছিল, ওইটাকে রিকভার করতে আপনার লাগছে 2010 পর্যন্ত, অনেক সময় লাগছে। এবং আমার মনে আছে 2002-03 সনে শেয়ার হোল্ডারদেরকে বলছি শেয়ার কেন, কেউ কিনে নাই। আমার মনে আছে তখন নাম বলতে অস্বীকার করা উপায় নেই, তারপর অনেক আগের কথা তো। আমি নিজে এসিআই শেয়ার 80 টাকা 90 টাকায় কিনেছি, এক টানে ওইটা 200-250 পর্যন্ত গেছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, আম কুড়াতে হবে ঝড়ের দিনে, ওটা না হলে হবে না। তো আমাদের বাজারটা কিন্তু একটা অপরচুনিটিও দেয়। আমরা শুধু কেবল এটা খারাপ দেখতেছি তা না, আমাদের বাজারটা যেহেতু অনেক উঠানামা করে, বিকজ কী কারণে হয় আমি জানি না, কিন্তু যখন বাজার খুব খারাপ থাকে তখন কিনে বসে থাকতে হবে ধৈর্য ধরে। আমরা 2010 থেকে 2017 আসছি, 7 বছর। আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টমেন্ট করার সময়টা ছিল গত বছর, এখনও যদি ইনভেস্টমেন্ট করেন 4-5 বছরের জন্য, ডাবল হওয়ার পসিবিলিটি এভরি রেসপেক্টে আছে। কিন্তু আপনি 4 বছরের জন্য তো ইনভেস্টমেন্ট করেন। কিন্তু স্যার আপনি সেন্সেক্সের সাথে যদি একটু কম্পেয়ার করেন। সেন্সেক্সটা কম্পেয়ার করবো না, কারণ হলো সেন্সেক্স যেটা আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ বলেন আর যেগুলো বলেন, এগুলো কিন্তু খুব প্রতিষ্ঠিত বাজার, অনেক শেয়ার আছে, ডাইভার্সিফিকেশনের প্রচুর সুযোগ আছে, আর ম্যানিপুলেশন করার সুযোগটা কম আছে। সেই জন্য বাজার তার নিজস্ব গতিতে চলতে পারে। যেমন ধরেন আপনি যেটা বলতেছিলেন, আপনি শুধু কেবল বলছেন কি আমাদের ফান্ডামেন্টাল যে ইকোনমিক ফোর্সটা আছে এটা তো পজিটিভই দেখতেছি আমরা, একমাত্র 2টা জায়গায় দেখতেছি একটু নেগেটিভ সিগন্যাল। কি, আমাদের এক্সপোর্ট যে হারে গ্রো করার কথা ছিল সেই হারে গ্রো করে নাই, আমাদের রেমিটেন্সটা একটু কমেছে। এছাড়া আপনি চিন্তা করেন জিডিপির গ্রোথ রেট আমরা সেকেন্ড লার্জেস্ট এখনও, যদি সরকারের কথা শুনি 7.2% হচ্ছে, যদি আইএমএফ এর কথাও শুনি, ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনি 6.9% গ্রো করেছে, গত 5 বছর এই হারে গ্রো করতেছে। তো সেই দেশের ইকোনমিতে একই ইকোনমির শেয়ারগুলোর মানে কোম্পানিগুলোর শেয়ারের ভালো উত্তরণ হচ্ছে না কেন? এটা হলো কি যে আমাদের বুঝার ভুল। আমরা যারা ইনভেস্টার আছি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সময় অসহায়, তো সাধারণ বিনিয়োগকারীরা আমাদেরকে আসলে ক্যাপটিভেট করে রাখছে। এরা প্রফিট চায়, আবার এরা অনেক সময় অনেক কাজ করে যে কাজগুলো আসলে তাদের জন্য ড্যামেজিং, বাজারের জন্য ড্যামেজিং। এই উঠানামাটা দেখুন, দে আর ইজিলি ইনফ্লুয়েন্সড বাই আদার্স, ওই যে বলেন রিউমারের পেছনে ছুটতে থাকে। আচ্ছা, যেই জায়গাটায় আমি এখন ইনসিস্ট করতে চাই সেটা হলো যে আপনি শুধু কেবল এটা দিকে দেখেন, একটা বড় ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্স আছে যেটা নাকি শেয়ার বাজারকে ভবিষ্যতে বাড়ানোর কথা, অলরেডি বাড়ার কথা ছিল। আমাদের ইন্টারেস্ট রেট কত হয়েছে? 15% অ্যাভারেজ ছিল লোনের রেট, এটা এখন 10%-এর নিচে নেমে আসছে। পৃথিবী জোড়া এরকম যদি ইন্টারেস্ট রেট কমে, ইন্ডেক্স বাড়ার কথা অ্যাটলিস্ট 10-20% ইজিলি, কিন্তু আমাদের দেশে সেটা হয়নি। কিন্তু দুইভাবে এটা সুবিধা করে শেয়ারের, একটা হলো যেই কোম্পানি শেয়ার আপনি কিনতেছেন সেই কোম্পানি লোন নিছে না, তো তাদের ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কমে যাবে না, ভবিষ্যতের প্রফিট বাড়বে না, তো ভবিষ্যতের প্রফিট বাড়লে ওই কোম্পানির শেয়ার তো বাড়ার কথা। আর যেহেতু আমার মানি মার্কেটে যেমন সেভিংসের মধ্যে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি, সেদিন কালকে আমি ইয়াতে গেলাম, একটা ব্যাংকে গেলাম, 5% দেয় ফিক্সড ডিপোজিটের উপর। শামীম ভাই, মিউচুয়াল ফান্ডের নিয়ে স্যার যেটা বললেন যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা, মিউচুয়াল ফান্ড কিন্তু বেড়েছে, এখনও 30%-40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, এবং বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে যারা আরআইও দিয়েছে তারা, মানে ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে। তো এইখানে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলোর কিন্তু একটা মেয়াদ শেষ হয়ে আসছে, অনেকটা 3 বছর, অনেকটা 4 বছর আছে। এই সময়টাই কিন্তু এইসব ইউনিটে বিনিয়োগ করার কি পারফেক্ট টাইম কিনা? কারণ আপনি প্রতি বছর ডিভিডেন্ড তো একটা পাবেনই, তারপরে 3 বছর বা 4 বছর পরে কিন্তু আপনি একটা রিটার্ন পাচ্ছেন, ম্যাচিউর হচ্ছে। আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি মিউচুয়াল ফান্ড সম্পর্কে? মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি করেন, মিউচুয়াল ফান্ড কিন্তু আসলে বাজারের প্রাণ হওয়া উচিত ছিল, তো আমাদের মিউচুয়াল ফান্ডটা সেরকম রোল প্লে করতে পারে নাই। তো আসলে বাজারে বিনিয়োগকারীরা 5 বছর পর 4 বছর পর কি হবে এটা নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তিত না। আমরা চাই আগামী বছর আপনি কি আমাকে দিতে পারবেন, আপনি কি ব্যবসা করছেন না করছেন
এটা 5 বছর পর যখন ক্লোজ হয়ে যাবে তখন কি হবে না 3 হবে, বছর 4 বছর 3 বছর 4 বছরে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাইবেন না। এটা একটা মানে তার জন্য 3-4 বছর মানে অনেকটা আনসার্টেন সময়। এখন আপনি আমাকে যে ইউনিট দিচ্ছেন, যারা ইউনিট দিয়েছে, ইউনিট কিন্তু বিনিয়োগকারী চায়নি। এটা তো একটা মানে কি বলবো, এটা আসলে মানে যেটাই হয়েছে মিউচুয়াল ফান্ড সম্ভবত যে এখন যে নতুন আইনটা হচ্ছে সেখানে ইউনিট দেওয়ার সুযোগটা নাই। কিন্তু এখন আমরা যেটা চাই, বাজারে বিনিয়োগকারীরা চায় নগদ, কিন্তু বাজারে কোনো মিউচুয়াল ফান্ড কি নগদে সেই পরিমাণ পেয়েছে? হয়তো বা পায়নি। বাজারে যদি আমি যদি ওরকম রিটার্ন না পাই, আমি কেন একটা ওই সেক্টরে বিনিয়োগ করতে যাব? এটাই হয়তো বাজারের মূল ব্যাপার। আর 3 বছর 4 বছর পর কি হবে না হবে, আপনি এখানে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। রাজনৈতিক অবস্থা কি হবে দেশে, তারপরে আপনার কি ব্যবসা করতে পারবেন, আপনি কোথায় বিনিয়োগ করছেন। আর মিউচুয়াল ফান্ডের আমার কাছে সবচাইতে যেটা বড় প্রবলেম মনে হয়, যে একটা মিউচুয়াল ফান্ড আমি যেখানে বিনিয়োগ করছি, আমার বিনিয়োগের পিছনে কিন্তু ওর একটা বিনিয়োগ আছে। মিউচুয়াল ফান্ডটা কি বিনিয়োগ করছে, কোথায় বিনিয়োগ করছে, আদৌ বিনিয়োগ করছে কিনা, কোনো দিন কোনো বিনিয়োগকারীকে এটা জানানো হয় না। আমাদের আইনগতভাবেই হয়তোবা এটা নাই। সেই ক্ষেত্রে আমি কেন না জেনে অন্ধের মতো একটা জায়গায় বিনিয়োগ করব? কিন্তু এখন তো ওরা ডিসক্লোজার দিচ্ছে না। ডিসক্লোজার কোথায় দিচ্ছে? আপনি বলেন কোথায় দিচ্ছে ডিসক্লোজার? একটা সবগুলো দিচ্ছে না, অনেকগুলো দিচ্ছে। আমি এটা অনেকগুলো কেন দিবে? এটা সবগুলো নয় কেন? কোথায় গেলে আমি জানতে পারবো যে একটা মিউচুয়াল ফান্ড আমার টাকা দিয়ে যে বিনিয়োগ করেছে সে কোন জায়গায় বিনিয়োগ করেছে? এটা জানার রাইট আমার আছে, যেহেতু আমি বিনিয়োগকারী। আর এছাড়া যদি আমি এটা জানতেই না পারি, আমি তো নিজে বিনিয়োগ করতে পারি। এটাই করছে। আর পৃথিবীতে আসলে অন্যান্য দেশে যে মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগটা হয়, ওইখানের সাথে আমাদের বিনিয়োগের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগটা একটু ভিন্ন। আমাদের এখানে প্রত্যেকটা বিনিয়োগকারী সরাসরি বাজারে এসে সে দেখে শুনে তারপর তার বন্ধুদের সাথে কথা বলে উনি শেয়ার কেনাবেচা করেন। কিন্তু আপনি পাশ্চাত্যে বা উন্নত দেশগুলোতে মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগের টাকা দিয়ে চলে যাবেন, আপনার কিছু জানার দরকার নেই। এটা তারাই প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে বিনিয়োগ করে এবং ভালো রিটার্ন তারা দেয়। কিন্তু আমাদের এখানে রিটার্নটা ওরকম হয় না। এছাড়াও আমাদের প্রফেশনালিজম একটু অভাব আছে, এটা বলতে হবে। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচাইতে বড় বাধাটা আমার কাছে যেটা মনে হয়, আমরা সবসময় বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে কথাবার্তা বলে যেটা জানি, সেটা হলো যে আমি যেখানে বিনিয়োগ করব, আমার বিনিয়োগের পিছনে যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটা আমি যেহেতু জানতে পারি না, তাই আমার বিনিয়োগ ওখানে আমি মনে করি না যে এটা মানে এই কারণে মিউচুয়াল ফান্ডের রাস্তা নেই। স্যার, আমি অন্য একটা বিষয় আসতে চাই যে শামীম ভাই যেটা বললেন যে এই আমার ইনভেস্টমেন্টের পেছনে আবার ইনভেস্টমেন্ট আছে। একটা জিনিস হচ্ছে এই বাজারে আপনি দেখেন, যদি বড় আইসিবিকে দেখেন, কিছু মিউচুয়াল ফান্ডকে দেখেন, সবগুলো না, দুই একটি, তারপর বড় মার্চেন্ট ব্যাংক, বড় ব্রোকারেজ হাউস, সেখানে কিন্তু একটা বিষয় বিনিয়োগকারীদের আস্থা নেই যে আমার টাকা আপনি নিয়ে আপনি প্রপার ওয়েতে বিনিয়োগ করবেন, আপনি আপনার শেয়ার আমার বাড়তি দামে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন না, এই আস্থাটা কিন্তু নেই। এবং এই আস্থাটা না থাকার পেছনে আইসিবির মতো প্রতিষ্ঠান এবং আরও কিছু বড় প্রতিষ্ঠানের দায়ী। এবং এটা আসলেই হয়েছে যে আপনার বিক্রি করার সময় হয়েছে, আপনি সকালবেলা আমার অ্যাকাউন্টে সকালবেলা মানে 10:30টায় বাড়তি দামে হয়তো 5% 10% দামে আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। এবং আইসিবির ব্যাপারে প্রচুর অভিযোগ এরকম যে আইসিবি এই 2 কোটি শেয়ার নিচ্ছে এবং আন্ডারহ্যান্ডে আপনার লেনদেন হচ্ছে, এটা প্রচুর অভিযোগ। এই অভিযোগটা এতই বেশি যেটা এস্টাবলিশড, আপনিও জানেন। এবং এই ব্যাপারে বিএসইসির কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আসলেই যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে সেটার একটা ব্যবস্থা নেওয়া দরকার, আর যদি সত্য না হয়ে থাকে সেটিও প্রকাশ করা দরকার। এইটা কিন্তু আইসিবি থেকে যা কিছু করা হয়, ওদের ব্যাপারে কিন্তু কোনো তদন্ত হয় না, কিছুই হয় না। এটা কেন? আমি একটা জায়গায় বোধহয় আপনার সাথে একমত হব না। সেটা হলো, আমি যদি আইসিবিকে আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করার অধিকার না দিয়ে থাকি, ওরা কিন্তু আমার অ্যাকাউন্টে শেয়ার দিয়ে দিতে পারবে না। স্যার, এই বিষয়টা স্যার বিষয়টা অন্যটা হচ্ছে, শামীম ভাই শ্যামল ইকুইটি থেকে তার কাছে প্রচুর ধরেন রহিম টেক্সটাইল বা এবি ব্যাংক বা যে কোনো একটা শেয়ার, স্কয়ার ফার্মা, এখন তার কাছে 2 কোটি স্কয়ার ফার্মা শেয়ার আছে, সে শেয়ারটা বাজারে বিক্রি করতে পারবে না, কারণ সে শেয়ারটা বাড়িয়েছে হয়তো 20% বাড়িয়েছে, এখন সে আইসিবিকে দিয়ে দিচ্ছে। এইটাই বাজারে চলছে, এটা চলছে এবং এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এটা প্রমাণ হওয়া দরকার। আমি আপনাকে বলি, আইসিবি অনেকগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, ওখানে তারা কিনতে পারে। কিন্তু যদি আমার অ্যাকাউন্ট আইসিবি সিকিউরিটিজের সাথে থাকে, আমি যদি তাদের অথরিটি না দিয়ে থাকি যে আমার অ্যাকাউন্ট তুমি ম্যানেজ করতে পারবা, ও কিন্তু এটা করলে ইললিগাল, ধরা পড়লে বড় রকমের শাস্তি হবে। আপনি যেটা বলছেন সেটা হয়তো এইভাবে সত্য যে ওরা যেহেতু অনেকগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে,
তখন ওই মিউচুয়াল ফান্ডের এগেনস্টে তারা কিনে, দে হ্যাভ দেয়ার রাইট। এবং উনি যেটা বলেন আর কি, যে আমি যে মিউচুয়াল ফান্ডের শেয়ার কিনবো, আমার টাকাটা নিয়ে মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে, ওই জায়গায় আমি কিন্তু ক্লিয়ার না কে ইনভেস্টমেন্ট করছে। ওই যে ট্রান্সপারেন্সির অভাব, আমি ভয় পাই, সেই জন্য আমি কিনতে চাই না। এইটা ঠিক আছে। তো আইসিবির মতন প্রতিষ্ঠান যাদের নাকি অনেক টাকা ম্যানেজ করার একটা আছে, সুযোগ আছে, যেহেতু অনেকগুলো মিউচুয়াল ফান্ড তারা ম্যানেজ করে, তাদের অনেক ইনভেস্টারও আছে, সব মিলিয়ে তারা কিন্তু বাজারটাকে যদি চাই কিছু প্রভাবিত করতে পারে। সেই জন্যই অভিযোগটা আসে। কোনো সময় কোনো কোম্পানি তারা হয় কিনে না হয় বিক্রি করে, বাজারটা হয়তো মানে শেয়ারটার প্রাইস বাড়ে বা কমে, অভিযোগটা ওইভাবে আসে। আমি এটা বিশ্বাস করতে রাজি না যে বড় রকমের ইললিগ্যাল কাজ তারা করে। স্যার, আইসিবি এখন শেয়ার কিনবে, কোনো ইউনিটে শেয়ার বিক্রি করেছে, তার তো অনেক সাবসিডিয়ারি কোম্পানি, সে কোনো একটা হয়তো 10 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, এখন কিনবে। তো আইসিবি এখন শামীম ভাইয়ের কাছ থেকে যে কিনছে না, কিংবা আমি একটা ভায়া হয়ে আমি আইসিবিকে দিচ্ছি না, এইটার প্রমাণটা কি? এটা কিন্তু স্যার বাজারে একদম স্টাবলিশড, বাজারে সবাই জানে, A to Z জানে যে আইসিবিকে এই শেয়ারটা আইসিবি নিচ্ছে। আইসিবি নিবে কখন নিবে? হয়তো 16 টাকারটা 22 টাকায় যে, এবং এটা মানে দেখা যায় যে ব্লক হচ্ছে, আগে ব্লক হতো, এখন হয়তো বসানো থাকে, টেনে নিয়ে নেয়, এরকমই বাজারে প্রচলিত, এবং এটা সবাই জানে স্যার। শামীম ভাই সবাই জানে এটা আসলে এটা গুজব কিনা, এটা যে আসলে সত্য কিনা, সেই বিষয়টা কিন্তু মানে সুরাহা করার দরকার আছে। এটা শোনেন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু একটা টাফ পজিশন আছে। আপনি লিখিতভাবে যদি অভিযোগ না করেন, তারা তো ওখানে যেতে পারে না। হ্যাঁ, তাদের একটা ইনভেস্টিগেটিং উইং আছে, ওরা হয়তো এটাকে হয় নাই কিছু খুঁজে পায় না, যেটা বলেন, যদি না হয়ে থাকে তাহলে তো আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটার খুঁজে না পাওয়ার কোনো বিষয় নেই স্যার। আপনি যদি 16 টাকার শেয়ার বা 10 টাকার শেয়ার যদি আপনি 16 টাকায় যে কিনেন, বা 16 টাকারটা 22 টাকায় যে কিনেন, তখন আপনার এটা না খুঁজে পাওয়ার কোনো কারণ নাই। আপনি আইসিবি থেকে হঠাৎ করে 30% আপ কোনো একটা শেয়ারের 2 কোটি শেয়ার কিনলো, আপনি তো এটা না বোঝার কিছু নাই। এবং এটা হয়তো ব্যক্তি বিনিয়োগকারী বুঝতে পারবে না, কিন্তু বিএসইসি তো দেখতে পারবে যে সে কোন শেয়ার কেন কিনলো, কোশ্চেন করতে পারে, তুমি এই শেয়ার এই 30% আপনি তুমি এত শেয়ার হঠাৎ করে কেন কিনলা, এবং এত শেয়ার কে বিক্রি করলো, সে কত দিন ধরে এই শেয়ারটা গুছিয়েছে, কত টাকায়, এটা তো খুব ইজি বের করা। আমি মন্তব্য করতে রাজি না যদি উনি কিছু। শামীম ভাই, আপনারা দায়িত্বে আছেন, আপনারা আগে ডিএসই ছিল, এখন ব্রোকার্স অ্যাসোসিয়েশন একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, আপনারা সবার সাথে বসছেন, কিন্তু এই বিষয়টা আসলেই সত্য কিনা, বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এটা বাজারে এরকম গুজব আছে, কিন্তু বিষয়টা সত্য কি মিথ্যা, এটি আইসিবির মতো একটা প্রতিষ্ঠান যদি ব্যাপারে এইরকম অভিযোগ উঠে, তাহলে ব্যক্তি বিনিয়োগকারী বা বাইরের যারা আছেন, সাইড লাইনে বসে আছেন, তারা কতটুকু আস্থা পাবেন? হাসিব ভাই, আপনি যে কথাটা বলেন, আপনার প্রশ্নের ভিতরে কিন্তু একটা জায়গায় আপনি বলেছেন গুজব। এটা গুজব কি না, কিন্তু আপনি একটি শেয়ারের, শামীম ভাই, একটি শেয়ারের ব্যাপারে যে ধরনের প্রশ্ন থাকে, আইসিবির ব্যাপারে কিন্তু এটা নাই। এটি আমি আমার 13-14 বছরে আমি যতটুকু দেখেছি, আমি সেই থেকে শুনে এসেছি যে এটি প্রত্যেকটা ব্রোকারেজ হাউসে আপনি 100 বিনিয়োগকারীদের কাছে শুনবেন, তার 90 জনই হয়তো বলবে যে তিনি এটি জানেন না। আসলে এটাকে নিয়ে আপনি এভাবে মন্তব্য করার আগে, এটাকে যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে আমরা ব্লেম করতে পারবো না। সেইটাই তো বলছি যে এখানে কি একটু তদন্ত বা কোনো কিছু একটা করা দরকার আছে কিনা। না, যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, অথবা যদি এই ধরনের রিউমার বাজারে থাকে, তাহলে অবশ্যই আমাদের এইসব প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওনারা বিজ্ঞ মানুষ, ওনারা এটা জানেন, অবশ্যই ওনারা হয়তো তদন্ত করবেন বা করেছেন। আমি আসলে করেছেন কিনা এরকম জানা কোনো তথ্য নেই। না, এই তথ্য আমার কাছেও নাই। আর এই ধরনের আপনি যে কথাটা আইসিবি কে বললেন, আসলে এটা শুধুমাত্র এই ধরনের কথা কিন্তু আইসিবি একার ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি বিডিবিএল এর ব্যাপারে প্রযোজ্য ছিল, আমি ওরকম কোনো, তারপরে বড় মিউচুয়াল ফান্ডগুলোর ব্যাপারে কিন্তু এই অভিযোগ ছিল। এই ধরনের আপনি চিন্তা করেন যে আরো যে বিভিন্ন ইনস্টিটিউট যারা ছিল, সেই সব ইনস্টিটিউটে যারা কর্তা ব্যক্তি যারা ছিলেন, তাদের আসলে জীবনধারা, চালচলন কি পরিমাণ চেঞ্জ হয়েছে, এগুলো আসলে দেখার একটা বিষয় আছে, যে এই ধরনের ম্যানিপুলেশন বা এই ধরনের কাজ তারা করছেন কিনা, যে একজন একটা শেয়ার গুছিয়ে বেশি দামে তাদেরকে গছায় দিলে যেটা হয়, আসলে আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে তো কোম্পানিগুলো নিজেরাই সিক হয়ে যাচ্ছে, যে কোম্পানিতে আমি আছি, আমি যদি এই ধরনের কাজ করি, ব্যক্তিগতভাবে হয়তো আমি লাভবান হব, কিন্তু আমার ব্যাক এন্ডে যে কোম্পানি, আমি যে কোম্পানিতে কাজ করছি, সে সিক হয়ে যাবে দিনকে দিন। এটা অবশ্যই তদন্তের আছে,
এটা তদন্ত হওয়া উচিত যদি এই ধরনের কোনো অ্যালিগেশন কারো বিরুদ্ধে থেকে থাকে। এটা আমাদেরও জোর দাবি, এটা হওয়া উচিত না যদি এই ধরনের হয়ে থাকে। এটা তবে আমার মন্তব্য একটাই, সেটা হলো যে এরকম ঢালাওভাবে আমরা কাউকে অভিযোগ না করে এটা তদন্ত হোক, তদন্ত হওয়ার পর যদি কেউ দোষী হয় তখন তাকে শাস্তি দেওয়া হোক। এছাড়া সরাসরি আপনি যেটা বলেন আমিও একমত, ঢালাভাবে যে অভিযোগ, এই প্রশ্নটা যে আমি এখানে উত্থাপন করেছি এটি কিন্তু অনেকেই করছেন। আপনি যদি এই বাজারে দেখেন, এই বাজারে আপনি অনেক দিন ধরে আছেন, আপনিই জানেন, আপনি যদি 2015-2016 সালে দেখেন তখন কিন্তু প্রচুর ব্লক হতো, ব্লক ট্রেড হতো। ওই শেয়ারগুলো কে কিনতো? আপনি এই তথ্যগুলো ব্লক ট্রেডের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। শামীম ভাই, ব্লক ট্রেডের ব্যাপারে কেউ কিনতেই পারে, কিন্তু দেখবেন যে ব্লক ট্রেডগুলো কোনটা হয়েছে 30%, 40%, 50% বাড়ার পরে ব্লক হয়েছে। তাহলে যদি যে কিনেছে সে কি এতই বোকা যে হয়তো এক মাসে 40% বেড়েছে তারপরে সেই শেয়ারটা ব্লক কিনে নিবে? আসলে দেখেন ব্লকের যে বিষয়টা, এখন কিন্তু ব্লক হচ্ছে না, এখন অন্যভাবে এই লেনদেনগুলো হচ্ছে। হ্যাঁ, এখন নরমাল মার্কেট, নরমাল বাজারেই হচ্ছে হয়তোবা, যেটা ব্লক আকারে হতো এটা এখন নরমাল বাজারে হতেই পারে। তবে এখানে একটা জিনিস আমি আইসিবি সম্পর্কে যেটা জানি, আইসিবি কিন্তু কোনো শেয়ার তারা লস সেল করে না। তো এই ক্ষেত্রে ওনাদেরকে এককভাবে এরকম আসলে ব্লেম করাটা আমাদের উচিত হচ্ছে না এরকম একটা পাবলিক শোতে। এটা তদন্তের ব্যাপার, এটা যারা কর্তা ব্যক্তি যারা আছেন তারা তদন্ত করবেন, তদন্ত করে এইসব বিষয়ের উত্তর দেবেন। আসলে এগুলো আমাদের পক্ষে এখানে এগুলো উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার। স্যার, আইসিবি শোনা এরকম যদি আসলেই হয়ে থাকে, যে ব্লকের বিষয়টা বললাম লাস্ট ইয়ারে বা তার আগের বছরগুলো হয়েছে, এখন আমরা শুনছি এরকম। এখন আমরা তো শুনতে পারি, এখানে তথ্য যাচাই বাছাই করতে পারে ডিএসসি, এসএসসি এবং সিডিবিএল এ তথ্য আছে। তো এইটা কি আসলেই করা দরকার কিনা যদি এরকম হয়ে থাকে? হ্যাঁ, ওইটা হইলে আরেকটা স্পেকুলেশন হয়ে আছে এই জিনিসটা যদি আমরা মনে করি, তাইলে ইনভেস্টিগেশন না, অন্তত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেগুলার সার্ভেলেন্স এটা আসা উচিত। ব্রোকারেজ এখন একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের নজরে আসা উচিত। আপনার কথা যদি সত্য হয় যে প্রায় মোরললেস মেজরিটি জানে যে এই ঘটনাগুলো ঘটছে, সুতরাং ব্রোকারেজ হাউসদের যেই প্রতিষ্ঠান আছে তাদের না জানার কথা না। তা আমি আশা করব যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন যারা আছেন বিষয়টা নিয়ে আর একটু দেখবেন, তখন এটা দেখার দরকার আছে। স্যার, কোনো বিনিয়োগকারী শেয়ার বেশি কিনছেন, ডিএসসি সিএসসি তথ্য নিতে নিতে কিন্তু ওই শেয়ার তিনি লসে বিক্রি করে দেন, এরকম অনেক ঘটনা ঘটেছে, এটা সবাই জানে। তাহলে আপনি বিএসসিসি যখন এই তথ্য নেয়, বিএসসিসি ডিএসসিসিকে বলে যে তুমি ওর তথ্য নাও, কারণ ও এত বেশি শেয়ার কেন কিনলো, নিশ্চয়ই কোনো কারণ আছে, ম্যানিপুলেশন করবে। তো এই যে 30% আপে ব্লক হলো, তখন কি এই কোশ্চেনটা জাগে না? হ্যাঁ, জাগতে পারে, বাট নিকেস ব্লক হয়েছে। যেমন ধরেন আমি যেটা বলি আর কি, ধরেন একটা শেয়ারের ন্যায্য মূল্য এখনই ধরেন একটা ব্যাংকের শেয়ার ডাবল হয়ে গেছে, এখন বিদেশি একটা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করতে চায় লার্জ অ্যামাউন্ট, এটা ব্লকেই বিক্রি করতে হবে, সাধারণ মার্কেটে বিক্রি করতে পারবেন না। ব্লকটা হইলো বড় সেলের জন্য। ওই তখন একটা অর্গানাইজড ডিফল্ট বড় বড় ব্রোকারেজ হাউস মেসেজ পাঠায় যে এই শেয়ারটা বিক্রি হচ্ছে, তোমরা কিনবা কিনা। এবং আপনি দেখবেন ব্লকের বেলায় সেলের প্রাইসটা সাধারণত নর্মাল প্রাইস যা থাকে তার চেয়ে কমে কিন্তু বিক্রি করতে হয়। তখন যারা কিনেন তারা একটা প্রফিট চান। আবার যদি ব্লকে যদি আবার বিক্রি করতে মানে ওরা যদি কিনতে চায় তখনও কিন্তু ওদের একটু দাম বেশি দিতে হয়। তো সেই কারণে ব্লক ট্রেডটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। এটাকে কোনো ব্যাড বিসি ব্লক হচ্ছে, আপনার স্কয়ার ফার্মা ব্লক হচ্ছে, তারপর আপনার এই যে আপনার বড় বড় শেয়ারগুলো অলিম্পিক প্রায় ব্লক হয়। এগুলো নিয়ে স্যার কিন্তু কোশ্চেন উঠে না, আপনি অমুক টেক্সটাইল, অমুক কোম্পানি, অমুক, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠে। এবং এগুলো হাসিব, আমি কিন্তু স্বীকার করছি না কিছু কিছু ম্যানিপুলেশন যে হয় না তা নয়। ম্যানিপুলেশন আমরা তুলসী পাতা ধোয়া পানি না, আমাদের মধ্যে গন্ডগোল আছে, কিন্তু এগুলো সবগুলো ধরাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। এবং যারা রেগুলেটর আছেন তাদের জন্য কিন্তু দুইটা সমস্যা। একটা সমস্যা হলো যে শুধু গুজবের উপর ভিত্তি করে বা কোনো একটা পার্টিকুলার সিমটম দেখে ইনভেস্টিগেশন করে দেখা গেল যে ইট ওয়াজ নট দেয়ার, তখন যাদের ইনভেস্টিগেশন করছেন তারা আপনাকে ব্যাক করবে না। তো সুতরাং যদি লিখিত অভিযোগ না হয় তাহলে তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়। স্যার, আমার যতদূর জানি বিএসসিসিতে এরকম লিখিত অভিযোগ আছে। স্যার, আপনাকে ধন্যবাদ। শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখানে শেষ করছি। আমরা এই আলোচনায় যে বিষয়টি শেষে যে বিষয়টি উত্থাপন করলাম, আইসিবির বিষয়টি আসলেই আমরা বিভিন্ন মহল থেকে শুনেছি, এটি সত্য মিথ্যা এটি যাচাই করার দায়িত্ব যে রেগুলেটর আছেন তাদের। এখানে আমরা যে বিষয়টি শুনেছি, যেটি দেখেছি, বিভিন্ন ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকগুলো থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের যে ইনভেস্টররা আমাদের কাছে যে অভিযোগ করেছেন সেটি উত্থাপন করলাম। আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।